গতকাল আমরা এসে পৌঁছাই রাজস্থান রাজ্যের ক্যাপিটাল সিটি জয়পুরে, যা পিঙ্ক সিটি নামেও খ্যাত। এবং পৌঁছেই দেখে নিয়েছিলাম জয়পুরের বিখ্যাত আমেরের দুর্গ। আজ আমরা সেরে নেব জয়পুরের বেশ কিছু সাইট সিন, যার মধ্যে থাকবে বিদ্যাধর গার্ডেন, সিসোদিয়া রানীকে উৎসর্গ করে তৈরি সিসোদিয়া গার্ডেন, অ্যালবার্ট মিউজিয়াম যেখানে আছে জলজান্ত একটি বিশাল মমি, এছাড়া স্বর্গাসুরী বা স্বর্গের সিঁড়ি, সিটি প্যালেস, হাওয়া মহল এবং যন্তর মন্তরের মতো বেশ কিছু গুরুত্বপূর্ণ স্থান। তাহলে চলুন শুরু করা যাক আমাদের আজকের এই ভিডিও, জয়পুর ট্যুর এপিসোড 2। গুড মর্নিং। এখন সকাল এই 8:30 মতো বাজে। তো আমরা আসি জয়পুরের আরটিডিসির যে একটা প্রিমিয়াম হোটেল আছে, RSHCL হোটেল জয়পুর অশোক, এটাতে আছি। আপনাদের যদি এই আরটিডিসির হোটেলগুলো বুক করতে হয় না, আপনারা অনলাইনে বুক করবেন। অনলাইন ছাড়া অফলাইনে খুব একটা বুকিং নিতে যায় না, অনলাইনে বুক করে নেবেন, ভালো হবে। তবে এখানের হোটেলটা আমার বেশ ভালো লেগেছে। এখানে হোটেলটা ভালো লেগেছে। এই হোটেলগুলো একটাই প্রবলেম, সেটা হচ্ছে রুম সার্ভিস নেই। মানে আপনাকে চা খেতে এলে ওদের রেস্টুরেন্টে এসেই খেতে হবে। বাকি সব ঠিকঠাক। আর আপনাদের তো রুম ট্যারিফ বা এইগুলো আমি আগের দিনই বলে দিয়েছি। এই বাকি সব ভালো। আর রুমের সাথে ব্রেকফাস্ট ফ্রি থাকে, কমপ্লিমেন্টারি। তো এই আমরা আজকে হচ্ছে 22শে ডিসেম্বর 2024। আমরা আজকে সকালবেলা যেগুলো ঘুরে নেবো সেগুলো হচ্ছে অ্যালবার্ট হল মিউজিয়াম, সার্গাসুলি, সিসোদিয়া গার্ডেন, তারপর হচ্ছে বিদ্যাধর গার্ডেন। এগুলো ঘুরে নিয়ে প্ল্যান আছে যে আমরা লাঞ্চটা এখানে এসেই করব, কারণ অন্যান্য জায়গায় লাঞ্চ আমার খুব একটা পছন্দ হলো না। তো এখানে এসেই লাঞ্চ করে দেন আমরা চলে যাব হাওয়া মহল দেখে এবং যন্তর মন্তর দেখে নাহারগড় ফোর্ট যাব, নাহারগড় ফোর্ট থেকে জয়গড় ফোর্ট যাব। তো এইগুলো একটু টাইম লাগবে, একটু টাইম সাপেক্ষ। তো দেখা যাক আমরা কতটা কি কভার করতে পারি, কারণ জয়পুরে এত কিছু দেখার আছে না, সব কভার করা খুব শক্ত। তো ট্রাই করি যতটা তাড়াতাড়ি সম্ভব, কারণ আমাদের হাতে আর 1 থেকে 1.5 দিনই আছে। কালকে দুপুরবেলা ট্রেন, তো কালকে খুব একটা কিছু দেখতে পারবো বলে আমার মনে হয় না। আমি চাইছি আজকের মধ্যেই পুরোটা কমপ্লিট করে নিতে। তো দেখা যাক, চলুন বেরিয়ে পড়ি ধীরে ধীরে। এখানে আমরা আজকে ঘোরার জন্য একটা বাইক করে নিয়েছি, কারণ টোটোটায় এক তো মানে প্রচণ্ড ট্রাফিকের মধ্যে দিয়ে যায়, খুব প্রবলেম হয়, যখন খুশি যেখানে খুশি দাঁড়ানো যায় না। তো আমি বাইকটাকে খুব প্রেফার করি। আমার তো খুব ভালো লাগে বাইকে করে ঘুরতে, যেখানে ইচ্ছা দাঁড়াবো, যেখানে ইচ্ছা যা ইচ্ছা করবো, যেটা ইচ্ছা যখন ইচ্ছা যাবো। তো এখানে বাইক রেন্ট কিন্তু যোধপুরের থেকে, বাইক বা স্কুটি, আমি স্কুটি করে নিয়েছি, স্কুটির রেন্ট কিন্তু যোধপুরের থেকে একটু বেশি। যোধপুরে আমার স্কুটির রেন্ট নিয়েছিল 250 টাকা করে পার ডে, এখানে স্কুটির রেন্ট নিল হচ্ছে পার ডে 531 টাকা। মানে 500 টাকা 31 টাকা নাকি ওদের জিএসটি। তো এটা ফিক্সড রেট, আপনি যেখানেই যাবেন 531 টাকাই নেবে, মানে 1 টাকা কমও না 1 টাকা বেশিও না। আর এখানে যদি দুজন থাকেন তাহলে একটা হেলমেটের জন্য এক্সট্রা চার্জ লাগবে, সেটা হচ্ছে 30 টাকা। আর ওরা হাফ লিটার ফুয়েল দিয়ে দেয়, তার জন্য 55 টাকা। টোটাল 616 টাকা আপনার লাগে যদি দুজন রাইড থাকে সেক্ষেত্রে। তো ঠিকঠাক আছে, চলুন এই নিয়ে যাওয়া যাক। কারণ অন্যান্য যে ট্রান্সপোর্টগুলো আছে আপনারা সবই করতে পারেন। আপনারা এখান থেকে গাড়ি করে নিতে পারেন, অটো করলে কিন্তু প্রচুর খরচ। আর আপনারা যদি অটো বা টোটো করেন, টোটোয় খরচটা একটু কম হয়। অটো মোটামুটি আমাকে 1500 নিচে নামছেই না পুরো ফুল ডে আমি যদি বুক করে নিই। কারণ আপনি একটা একটা করে স্পট যদি যেতে চান না, প্রচুর খরচ পড়ে যাবে, 2000 টাকার উপরে খরচ পড়ে যাবে। তো একসঙ্গে যদি আপনি ফুল ডে বুক করেন সেক্ষেত্রে অটো মোটামুটি 1500 নিচে নামছে না। টোটো আমাকে লাস্ট ওই 1000 মতো বলেছে, ওটা কমিয়ে আপনি খুব বেশি হলে করতে পারবেন 900 থেকে 850, এর নিচে কেউ নামে না। তো সেটা দেখে নিন। তাও মানে এদের অনেক ঝামেলা আছে, তাড়াতাড়ি চলে যেতে হবে, এখানে বেশিক্ষণ টাইম দেওয়া যাবে না, ওখানে টাইম দেওয়া যাবে না, বলবে সারাদিন, কিন্তু ওই মোটামুটি 5টা বাজলেই তারপর এদের নাকড়া শুরু হয়ে যায়। তো এইসব ঝামেলার জন্য আমি আর ওইসব রাখিনি, স্কুটি করে নিয়েছি, স্কুটি করে ঘুরবো। তো চলুন বেরিয়ে পড়ি, আর লেট করা যাবে না।
কারণ অনেকটাই লেট হয়ে গেছে, বুঝতেই পারছেন অনেকগুলো জায়গা আমাদের আজকে কভার করতে হবে। তো চলুন ধীরে ধীরে বেরিয়ে পড়ি। আমাদের আজকের প্রথম গন্তব্য বিদ্যাধর গার্ডেন। এই বিদ্যাধর গার্ডেন কম্পোজিট টিকিটের আন্ডারেই পড়ে। তো আপনারা যদি আলাদা করে টিকিট করতে চান সেক্ষেত্রে 50 টাকা করে মাথা পিছু টিকিট লাগে, আর পার্কিংয়ের জন্য এক্সট্রা কোনো চার্জ লাগে না। গুড মর্নিং। আজকে 22শে ডিসেম্বর 2024। আমরা এই সকাল এখন বাজে 9:30, আমরা চলে এসেছি বিদ্যাধর গার্ডেন। বিদ্যাধর গার্ডেন জয়পুর সিটি থেকে মোটামুটি ধরুন 8 কিলোমিটার মতো। এখানে আসতে সময় লাগবে আপনার, জয়পুরে প্রচণ্ড ট্রাফিক, তো ওই ধরে রাখুন 25 থেকে 30 মিনিট মিনিমাম লাগবে আসতে। হ্যাঁ, তো এখানে আমরা চলে এসেছি। এই যে বিদ্যাধর গার্ডেন, তখন সময় হচ্ছে 1727। তো মহারাজা সবাই জয় সিং ঠিক করেছিলেন যে এই জয়পুরের একটা সিটি তৈরি করবেন। তো ঠিক আছে, সিটি স্থাপন তিনি করছেন, 1727-এ স্থাপন করেছিলেন। তো সেই সময় এই সিটির যিনি নকশা করেছিলেন, মানে যে মেন আর্কিটেক্ট ছিল, একজন বাঙালি, তাদের মধ্যে বাঙালি মেন আর্কিটেক্ট, তার নাম হচ্ছে বিদ্যাধর ভট্টাচার্য। তো এই জয়পুর যেটা দেখছেন, পরে অনেক সংস্করণ হয়েছে, বাট মেন যে জয়পুরের নকশা যিনি করেছিলেন উনি হচ্ছেন বিদ্যাধর ভট্টাচার্য। তার স্মৃতির উদ্দেশ্যে পরবর্তীকালে রাজা এখানে একটা এই বাগান টাইপের বানিয়ে দেন। তো এই হচ্ছে সেই বিদ্যাধর গার্ডেন। এটার মোটামুটি দুটো পার্ট আছে। আপনি যেখান থেকে এন্ট্রি করবেন, এন্ট্রি করার ডান দিকটা হচ্ছে একটা রেস্টুরেন্ট আছে, ওখানে ফটো তুলতে দেয় না। রেস্টুরেন্টটা ভালো, পেন্টিংস আছে, বেশ ভালো, বসে আপনি যদি কিছু খেতে চান খেতে পারেন। আর উল্টো দিকটাতে, মানে যেখান দিয়ে এন্ট্রি করলেন তার বাঁ দিকটা, এটা হচ্ছে এরকম, বাঁ দিকটা একটা ছোট গার্ডেন পড়ে বসে, নেমে এলে এটা হচ্ছে রাজনিবাস বাগ এই জায়গাটা। এটার উল্টো দিকটা হচ্ছে এরকম, এই একটা গার্ডেন যেমন হয় বুঝতেই পারছেন। এই হচ্ছে পুরো ব্যাপার। তো চলুন আমরা এটা ভালো করে দেখে নিয়ে আমরা এরপর চলে যাবো হচ্ছে সিসোদিয়া গার্ডেন। সিসোদিয়া গার্ডেন কেন কি জন্য ওখানে গিয়ে বলবো, চলুন। বিদ্যাধর গার্ডেন থেকে সিসোদিয়া গার্ডেনের দূরত্ব ওই 500 মিটার মতো। সিসোদিয়া গার্ডেনও কম্পোজিট টিকিটের মধ্যেই পড়ে। যদি কম্পোজিট টিকিট না করে থাকেন সেক্ষেত্রে মাথা পিছু 50 টাকা করে টিকিট লাগে। ক্যামেরার জন্য এক্সট্রা কোনো চার্জেস লাগে না, এবং এখানে পার্কিংয়ের জন্য এক্সট্রা কোনো ফিস লাগে না। এখন বাজে 10:15। আচ্ছা, এই বিদ্যাধর গার্ডেন, সিসোদিয়া গার্ডেন, এগুলো সব কম্পোজিট টিকিটের মধ্যেই পড়েছে। তো আপনারা যদি কম্পোজিট টিকিট করে নেন, টিকিটটা 2 দিন ভ্যালিড থাকে, তো সেক্ষেত্রে আপনাকে আলাদা করে এখানে টিকিট করতে হবে না। আর যদি না করেন সেক্ষেত্রে 50 টাকা করে টিকিট, মানে বিদ্যাধর গার্ডেনেও তাই, এখানেও তাই। তো এই সিসোদিয়া গার্ডেনের সিসোদিয়া যে নামটা, এই সিসোদিয়া রাজবংশ অ্যাকচুয়ালি হচ্ছে মেবারের। তো সেখান থেকে এখানে এলো কি করে, তার ইতিহাস হচ্ছে যে মেবারের রানীর সঙ্গে সবাই জয় সিং এর বিয়ে হয়েছিল। তো তারপরে উনি 1710-এ এখানে একটা রানীর জন্য গার্ডেন তৈরি করেন। তো এইটা হচ্ছে সেই গার্ডেনটা। আর এইখানে একবার দেখুন এই জায়গাটা, এটা মানে বসার জায়গা, ভিতরে একটা সিংহাসন আছে, আমি ক্যামেরা দেখাতে পারবো না। এখানে যে ফ্রেস্কো পেন্টিং গুলো দেখছেন, এগুলো সব কিন্তু সেই ন্যাচারাল কালার দিয়ে করা। তো এই পেন্টিং গুলো দেখুন কি দারুণ দেখতে, একবার পেন্টিং গুলো অসাধারণ দেখতে। আর জায়গাটাও খুব সুন্দর, ফটোগ্রাফির জন্য একটু পারলে সকাল সকাল আসবেন, ফাঁকা থাকে সকালের দিকটা। আমরা এখন এসেছি এই পিক সিজনে, বুঝতেই পারছেন, তাও সকাল দিকটা কিন্তু ফাঁকা,
মানে এটাই যদি আপনি দুপুরের দিকে আসেন, ঠিক ঠিক করবে লোক, কোনো ফটো টটো কিচ্ছু তুলতে পারবেন না, কিছু না। তো সকালে এলে ফটোগ্রাফির জন্য সানের টোনিংটাও খুব ভালো থাকে, তো ভালো রকম ফটোগ্রাফি করতে পারবেন। এই হচ্ছে ব্যাপার। আর সিসোদিয়ার যে রানী ছিলেন, ওনার বিয়ের সময় শর্ত ছিল যে উনি পাটরানী হবেন এবং ওনার যে পুত্র সন্তান হবে সেই কিন্তু পরবর্তী রাজা হবে। ওনার এক পুত্র সন্তান হয়েছিল, যার নাম হচ্ছে মাধব সিং। তো তারপরে উনি রাজা হয়েছিলেন কি হয়নি সেই নিয়ে একটা ঘটনা আছে, সেই ঘটনাটা আরেক জায়গায় গিয়ে আমি বলবো, স্পেশাল একটা জায়গা আছে সেখানে গিয়ে। তো চলুন, এই হচ্ছে সিসোদিয়া গার্ডেন, আমরা ভালো করে একবার দেখে নিই। এরপর আমরা পৌঁছে গেছিলাম অ্যালবার্ট মিউজিয়াম। সিসোদিয়া গার্ডেন থেকে অ্যালবার্ট মিউজিয়ামের দূরত্ব 6 কিলোমিটার মতো, সময় লাগে 14 থেকে 15 মিনিট। মিউজিয়ামটি বেশ বড়, তাই হাতে একটু সময় নিয়ে আসবেন। আমরা এখন আছি এই অ্যালবার্ট হল মিউজিয়ামের সামনে। এই আমার পিছনে যেটা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে অ্যালবার্ট হল মিউজিয়াম। তো এখানে একটু হাতে টাইম নিয়ে আসবেন, অনেক কিছু দেখার আছে। মানে সেই যত রকমের বিভিন্ন দেশের পট থেকে শুরু করে খাবারের থালা থেকে শুরু করে বিভিন্ন কিছু, এবং মানে আমাদের কি কি ধরনের আসন হয় তার মডেল থেকে শুরু করে বাদ্যযন্ত্র। এখানে একটা আজ থেকে 300 বছর আগে একটা বাদ্যযন্ত্র আছে, সে মানে বিশাল বড়, আপনাদের দেখাবার। সব থেকে বড় ব্যাপার হচ্ছে এখানে একটা মমি আছে। এর আগে ভারতে আমি কোথাও মমি দেখিনি, তো আজকে দেখলাম, দারুণ, অসাধারণ, মানে খুব ভালো লাগলো। আর মোটামুটি এই জায়গাটা পুরো যদি আপনি সব কিছু দেখতে চান তাহলে 1.5 থেকে 2 ঘন্টা লাগবে। বিশাল কিছু আছে, মানে বহু কিছু। মোটামুটি ধরুন 400 সাল এই সময়ের বিভিন্ন স্কাল্পচার, মূর্তি থেকে শুরু করে কয়েন্স আছে। এত পুরনো কয়েন আমি এর আগে কোনো জায়গায় দেখিনি, কিন্তু এখানে যে লেভেলের কয়েনের কালেকশন এবং মিউজিয়ামের যে কালেকশন আছে, অসাধারণ অসাধারণ কালেকশন। তো হাতে একটু সময় নিয়ে আসবেন। আর এখানে কম্পোজিট টিকিট চলে, আপনাদের যদি কম্পোজিট টিকিট থাকে তাহলে কম্পোজিট টিকিটই হয়ে যাবে। আর যদি কম্পোজিট টিকিট না থাকে সেক্ষেত্রে 52 টাকা করে টিকিট ফি। ভিতরে ক্যামেরা বা ভিডিও ক্যামেরা অ্যালাউ করে না, তবে আপনার মোবাইল দিয়ে ভিডিও করতে পারেন, সেটা অ্যালাউ করছে এখন। তো এই হচ্ছে অ্যালবার্ট মিউজিয়াম, আমরা দেখে নিয়েছি। এবার এখন আমরা চলে যাব সার্গাসুলির দিকে। তো চলুন, সেই সিসোদিয়া গার্ডেনে যেটা বলছিলাম সার্গাসুলির ইতিহাস, ওটা সার্গাসুলিতে গিয়ে আপনাদের বলবো। চলুন। আমাদের পরবর্তী দ্রষ্টব্য ছিল সার্গাসুলি, অ্যালবার্ট মিউজিয়াম থেকে যার দূরত্ব ওই 3 কিলোমিটার মতো। এখন আমরা চলে এসেছি, এটা সার্গাসুলি, ঠিক আছে, সার্গাসুলির একদম উপরে। সার্গাসুলি মোটামুটি যে হাইট, মিনারটার হাইট হচ্ছে 140 ফুট। তো যে গল্পটা আপনাদের সিসোদিয়া গার্ডেনে বলছিলাম সেটা হচ্ছে যে ওই সিসোদিয়া যিনি রানী ছিলেন, ওনার এক পুত্র সন্তান হলো, সে হচ্ছে সবাই মাধব সিং। আর রাজার যে বড় ছেলে ছিল উনি হচ্ছেন সবাই ঈশ্বরী সিং। এবার নর্মালি আমরা জানি যে রাজ পরিবারে কি হয়, বড় ছেলেই রাজা হয়, কিন্তু সিসোদিয়া রানীর কন্ডিশনই ছিল যে হ্যাঁ, আমার যে ছেলে হবে সে রাজা হবে। তো ফলে পরবর্তীকালে কি হয়, এই সবাই মাধব সিং এবং সবাই ঈশ্বরী সিং যখন বড় হয় তখন তাদের মধ্যে যথারীতি ঝামেলা লাগে। ঝামেলা লাগার পরে 1744-এ এদের মধ্যে যুদ্ধ শুরু হয় এবং সেই যুদ্ধ শেষ হয় হচ্ছে 1749 সালে। তো যুদ্ধে ফাইনালি সবাই ঈশ্বরী সিং এর জয় হয় এবং উনি জয়ের ফলস্বরূপ এই মিনারটা তৈরি করেন। তো এটার নাম দেন হচ্ছে সার্গাসুলি। সার্গাসুলির কথার অর্থ হচ্ছে স্বর্গের সিঁড়ি। তো এই তখন থেকে এটা আছে। এখান থেকে আপনি এটা যদি দেখেন, এইটা হচ্ছে এইটা হচ্ছে যন্তর মন্তর, এইটা হচ্ছে হাওয়া মহল।
আর এইদিকে এইটা হচ্ছে সিটি প্যালেস। সিটি প্যালেসের পিছনে এইটা হচ্ছে, এই দিকটায় আমির ফোর্ট আছে, আর এইটা হচ্ছে নাহারগড় ফোর্ট। এটা হচ্ছে নাহারগড় ফোর্ট। আর এই পুরো রেঞ্জটা দেখুন আরাবল্লীর পাহাড়ের একটা রেঞ্জ। তো এই হচ্ছে ব্যাপার। আর এখান থেকে এই পিঙ্ক সিটি সুন্দরভাবে দেখা যায়, খুব দারুণ লাগছে, মানে এত সুন্দর ভিউ, অসাধারণ দেখতে। তো চলুন এবার আমরা নিচের দিকে যাই। এই যে আমার পিছনে মিনারটা দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে সার্গাসুলি বা স্বর্গের সিঁড়ি। তো এটা মোটামুটি 140 ফুট লম্বা। আর এখানে যে উপরে যাওয়ার যেটা রাস্তা, ওটা র্যাম্পের মতো করা আছে, গোল গোল করে, মানে এরকম গোল গোল হিসেবে সিঁড়ি করা নেই, যেমন র্যাম্প হয় ওরকম করা আছে, ওইভাবে যেতে হবে। যদি সিজনে আসেন তাহলে আমি বলবো যে একটু সকাল সকাল আসবেন, নাহলে কি হয় এত ভিড় হয়ে যায়। এই যে উপরটা দেখছেন, এই উপরটা এইটুকু জায়গার মধ্যে মানে আপনাকে দাঁড়িয়ে দেখতে হবে। তো জায়গা কিন্তু খুব ছোট, হ্যাঁ খুব ছোট। অনেক লোক চলে গেলে ওই সিঁড়িতে দাঁড়িয়ে থাকতে হবে, একটু মানে হচপচ হবে। আমি বলবো এখানে এলে একটু সকাল সকাল আসবেন। আর এটা তো আমাদের কম্পোজিট টিকিটের মধ্যেই ছিল, তো ওই জন্য হয়ে গেল। চলুন, এই হচ্ছে সার্গাসুলি। আমরা নেক্সট ডেস্টিনেশনের দিকে এগিয়ে যাই। আমার এই পিছনে যেটা দেখছেন, এটা হচ্ছে সিটি প্যালেস। তো আমরা আর এখানে ঢুকবো না, কারণ এখনো অনেকগুলো দেখা বাকি, দুটো ফোর্ট দেখা বাকি, তার সঙ্গে হাওয়া মহল বাকি, জলমহল বাকি, যন্তর মন্তর বাকি। তো এই হচ্ছে সিটি প্যালেস। সিটি প্যালেসে এখনো রাজা থাকে। আপনারা চাইলে একবার ঘুরে নিতে পারেন। এখানে মিউজিয়াম আছে একটা, তো মিউজিয়ামটা একটু দেখে নেবেন। ভিতরে ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি করা যায় না, ওই জন্য একদম শেষে রেখেছি। যদি সময় থাকে সেক্ষেত্রে আমরা দেখে নেবো। এই হচ্ছে সিটি প্যালেসটা, এই মেন গেট, এই হচ্ছে জায়গাটা। আঠেরোশো ছিয়াত্তর সালে মহারাজা সাবাই রাম সিং দ্বিতীয় রানী ভিক্টোরিয়া এবং প্রিন্স অ্যালবার্টকে স্বাগত জানাতে পুরো জয়পুর শহরকে গোলাপি রঙে রাঙান। সেই কারণে এখানকার বেশিরভাগ ঘর পিঙ্ক হওয়ার জন্য এই শহরকে এখন আমরা দেখতে চলেছি হাওয়া মহল। হাওয়া মহল, স্বর্গাসুলি, সিটি প্যালেস এবং যন্তর মন্তর এগুলি একদম পাশাপাশি অবস্থিত, তাই চেষ্টা করবেন এগুলি একসাথে দেখে নেওয়ার। এখন আমরা চলে এসেছি হাওয়া মহলে। তো এই হাওয়া মহল বানিয়েছিলেন সবাই জয় সিং এর নাতি সবাই প্রতাপ সিং 1799 সালে। এই হাওয়া মহলে টোটাল 953খানা ঝরকা আছে। এইগুলো হচ্ছে ঝরকা, ঠিক আছে? এরকম 953খানা ঝরকা আছে এই টোটাল মহলটার মধ্যে। আর শুধু যে হাওয়া মহলটা, সেটায় 365খানা ঝরকা আছে, মানে উল্টো দিকে এর ব্যাক সাইডে যেটা। তো এখানে মেনলি এর নাম শুনে বুঝতে পারছেন যে এখানে রানীরা হাওয়া খাওয়ার জন্য আসতেন। এখানে উল্টো দিক থেকে খুব সুন্দর হাওয়া দিত, তো এই হাওয়া উপভোগ করার জন্য আসতেন। এই হাওয়া মহল টোটাল 5টা ফ্লোর আছে। এই 5টা ফ্লোরের মধ্যে একদম উপরেরটা হচ্ছে হাওয়া মহল, যে আমি দেখাবো। ওখানটা অ্যাকচুয়ালি খুব ভিড় আছে বলে আমি এখানে বলে নিচ্ছি। আর তার নিচের যে ফ্লোরগুলো, সেটায় কোনোটায় শ্রীকৃষ্ণের পুজো হতো, কোনোটায় সোনো গয়নার প্রদর্শনী হতো, মানে বাইরে থেকে যারা সেলার তারা আসতেন, তো সেখানে প্রদর্শনী হতো। তারপর রানীদের যেগুলো পছন্দ হতো, রানীরা ইশারা করে দিত যে হ্যাঁ এগুলো পছন্দ, সেগুলো সিটি প্যালেসে চলে যেত। এই হচ্ছে মোটামুটি হাওয়া মহলের গল্প। এই হচ্ছে হাওয়া মহল। তো চলুন আমরা ধীরে ধীরে ভেতরটা একবার দেখে নিই। এই হাওয়া মহলের এন্ট্রি ফি হচ্ছে পার পার্সন 52 টাকা করে।
তো এটা মোটামুটি সকাল 9টা থেকে সন্ধ্যে 4:30 অবধি খোলা থাকে। আর এখানে আপনারা যদি অটোয় বা টোটোয় করে আসেন সেক্ষেত্রে আপনারা এখান থেকে এই সারগাছুলি, তারপরে যন্তর মন্তর, সিটি প্যালেস একদম পাশাপাশি, তো ওগুলো হেঁটেই ঘুরে নিতে পারেন, কোনো অসুবিধা হবে না, কিছু না। এই হাওয়া মহল তৈরি করেছিলেন লালচাঁদ ওস্তাদ বলে একজন। তো দারুণ বানিয়েছিলেন। এই যে এই লাল রংটা দেখছেন, এইটা কিন্তু পিঙ্ক স্যান্ডস্টোন যেটা, রেড স্যান্ডস্টোন যেটা, ওটা দিয়েই তৈরি। বাকিগুলো নর্মালি ইয়েলো স্যান্ডস্টোন দিয়ে তৈরি। তো এই হচ্ছে ব্যাপার। এখানে যে কাঁচগুলো ইউজ করা হয়েছিল, ভিতরে আমি দেখাবো যে কাঁচগুলো, ওগুলো বেলজিয়াম কাঁচ ইউজ করা হয়েছিল। এই হচ্ছে ব্যাপার। তো চলুন একবার ভিতরটা ঘুরে দেখিয়ে দিই। এখানে সিঁড়িগুলো খুব ন্যারো, প্যাসেজগুলো খুব ন্যারো করে, ভিড়ের সময় যাতায়াতের খুব প্রবলেম হচ্ছে। তো ওই জন্য আমি ওখানে কোনো ভিডিও করতে পারছি না। এই হচ্ছে ব্যাপার। এই উপরটা দেখুন, এই যে মানুষজনগুলো দাঁড়িয়ে আছে, আমি দেখাতে পারছি কিনা জানি না, ওইটাই হচ্ছে অ্যাকচুয়ালি হাওয়া মহল। মানে ওইখানেই জানলা করা আছে, ওইখানেই হাওয়া খাওয়ার জন্য রানীরা যেতেন। এবং ওইখান থেকে উল্টো দিকে রোড আছে, ওই রোডে বিভিন্ন ধরুন শো বা উৎসবের সময় যে লোকজন যেত, রানীরা ওগুলো দেখতেন এই ঝরকার পিছন দিয়ে। তখন তো পর্দা প্রথা ছিল, তো ফলে ঝরকা দিয়েই দেখতে হতো, কিছু করার ছিল না। এই পর্দা একটা সময় ছিল, তার পরবর্তীকালে আবার পর্দা উঠে যায়, তারপরে আবার পর্দা স্টার্ট হয়। তো যাই হোক, পর্দা বন্ধ হয়ে ভালোই হয়েছে। এই হচ্ছে ব্যাপার। চলুন উপরটা একবার যাই। আমি দেখাতে পারবো কিনা জানি না, এত ভিড় উপরটায়। চলুন। রাজস্থানে এসে প্রথম আমি মেঘের দেখা পেয়েছি। দেখুন এখানে মেঘ করে যেমন বৃষ্টি হচ্ছে রাজস্থানে, তো রাজস্থানে বৃষ্টি পাওয়া যায়। চলুন, এই দেখুন মেঘ করে আছে, পুরো আকাশে মেঘ। চলুন আমরা এগিয়ে যাই। সূর্য ঢেকে যাচ্ছে বারবার। এই আমরা হাওয়া মহলের একদম উপরে চলে এসেছি। এই হচ্ছে ভিউ। আর এইটা যদি আপনাদের একবার দেখিয়ে দিই, সেটা হচ্ছে এইটা দেখুন, এইটা হচ্ছে সিটি প্যালেস। এই যে এইটা, আচ্ছা এইটা হচ্ছে যন্তর মন্তর। এই যে পিলারের মতো দেখছেন, এইটা যন্তর মন্তর। এই দিকে একটা মিনার দেখছেন, এটা সরগাছুলি। আর এই উপরে আমি দেখাতে পারছি না কিনা জানি না, এটা হচ্ছে নাহারগড় ফোর্ট। আর এই দিকটা হচ্ছে আমের ফোর্ট, এই সাইডটা, এইখানটা। এই সিটি বেশ ভালো, ভিউটা বেশ ভালো। এখানে আরো অনেকগুলো রুম আছে বা মন্দির আছে, বিউটিফিটিং রুম আছে, স্কাল্পচারের মন্দির আছে। তো সেগুলো আপনারা পারলে দেখে নিতে পারেন। আমাদের টাইম অনেক কম বলে আমরা দেখলাম না। তো চলুন এবারে আমরা চলে যাব যন্তর মন্তর। এখানকার যিনি রাজা ছিলেন সবাই জয় সিং, উনি শুধু মানে রাজা রাজত্ব এইসব নিয়ে থাকতেন না, উনি কিন্তু সায়েন্স কালচার এসব খুব পছন্দ করতেন। তো উনি ওই জন্য একটা যন্তর মন্তর নাম শুনে বুঝতে পারছেন যে সেই সূর্যঘড়ি থেকে শুরু করে অক্ষাংশ দ্রাঘিমাংশ এইসব আছে থাকবে, তো ওইগুলো তৈরি করেছিলেন। ওগুলো এবার আমরা গিয়ে দেখে নেবো। একদম পাশেই, আমরা হেঁটেই মোটামুটি চলে যাব। তো এই হচ্ছে ব্যাপার। চলুন একবার দেখে নি গিয়ে। এই বেরিয়ে পড়লাম আমরা হাওয়া মহল থেকে। এখন আমরা চলে এসেছি যন্তর মন্তরে। এর নাম শুনেই বুঝতে পারছেন যে এটা কিসের জায়গা। মেনলি সায়েন্সের ওপর বেস করে এই জায়গাটা তৈরি করেছিলেন রাজা সবাই জয় সিং। উনি শুধু রাজা ছিলেন তা না, উনি বিচার বুদ্ধিতে অনেক এগিয়ে ছিলেন। তো উনি এটা 1728-এ এর নির্মাণ স্টার্ট করেন এবং এটা 1734-এ গিয়ে নির্মাণ শেষ হয়েছিল। তো এখানে
টোটাল 19টা এরকম যন্ত্র আছে, যেগুলো দিয়ে সময় নির্ধারণ, তারপর ধরুন উইন্ড ডিরেকশন, অক্ষাংশ দ্রাঘিমাংশ এবং অন্যান্য জ্যোতির্বিজ্ঞান ও সময় সংক্রান্ত যা যা জিনিস দরকার তখনকার দিনে সেইগুলো এখানে আছে। তো চলুন আমরা দেখে নিই। এটা হচ্ছে ইকুয়েটরকে যে ডিভাইড করা হয়েছে নর্থ পোল সাউথ পোল, তার একটা জিনিস। এই জিনিসটা হচ্ছে সূর্য ঘড়ি, আর এইটা হচ্ছে অক্ষাংশ দ্রাঘিমাংশের এই জিনিসটা। তো এইগুলো আছে, আমরা এক এক করে দেখে নেবো, চলুন। এখানে আমি বলবো যে যদি পারেন, যদি আপনার সায়েন্স সম্বন্ধে নলেজ লাগে, সেক্ষেত্রে আমি বলবো একজন গাইড নিয়ে নেবেন। গাইড নিলে আপনাদের বুঝতে সুবিধা হবে। তবুও আমি যেটুকু বুঝি আমি দেখার চেষ্টা করছি, চলুন। এই ভিডিওটি আমরা এখানেই শেষ করছি। পরের ভিডিওতে আমরা দেখে নেব ভুতুরে, নাহারগড় ফোর্ট ও জয়গড় ফোর্ট। এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে ভিডিওটিকে লাইক ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।